হার্ড জিলাটিন ক্যাপসুল এবং সফট জিলাটিন ক্যাপসুলের মধ্যে ডিফারেন্স পড়তে বলেছিলাম। এটা মনে হয় আমার শিটে নাই। তোমাদের বইতে গেলে অবশ্যই পেয়ে যাবা, যে কোনো বইতে পাবা, নেটে পাবা, গুগলে সার্চ দিলেই পেয়ে যাবা। পার্থক্যটা মানে ডিফারেন্সটা অবশ্যই ইম্পর্টেন্ট, ওটা পড়তে হবে। আচ্ছা, এখন আসো হার্ড জিলাটিন ক্যাপসুলের ডেফিনেশনটা কি মনে আছে নাকি ভুলে গেছো? আচ্ছা, সফট জিলাটিন ক্যাপসুল শুরু করছি। ডেফিনেশনে কি বলেছে একটা কথা দেখো, সফট জিলাটিন ক্যাপসুল আর ওয়ান পিস, hermetically sealed soft gelatin shells containing a liquid, এই টার্মগুলো একটু হাইলাইট করে দেই। লিকুইড, a suspension or a semi solid, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলেছে, সফট জিলাটিন ইজ মেইনলি কম্পোজড অফ gelatin, plasticizer, preservative, coloring and opacifying agent, flavoring agent and sugar. তাহলে এখানে আমরা দুটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে তোমার কম্পোজিশন আর একটা হচ্ছে ডেফিনেশন। এখন ডেফিনেশনের মধ্যে আমার হার্ড জিলাটিনের সাথে সফট জিলাটিনের ডেফিনেশনগত পার্থক্য কোন জায়গায় একটু বলো তো দেখি। কেউ নোটিস করতে পেরেছো যে ডিফারেন্স গুলো আমার কোথায় কোথায় হাইলাইট করছে? ম্যাম এটা লিকুইড আর হাতটা হচ্ছে সলিড। এটা লিকুইড না, সফট জিলাটিন ক্যাপসুল ইটসেলফ এর সলিড ডোজেস ফর্ম, বাট এর কন্টেইন, এটা তোমার লিকুইড থেকে সেমি সলিড পর্যন্ত ম্যাটেরিয়ালকে সে ফিল করতে পারে, কন্টেইনিং ম্যাটেরিয়াল যেটা। হ্যাঁ, সফট জিলাটিন শেলস কন্টেইনিং, কন্টেইনিং মানে তার ভেতরে আমি কি ধরনের প্রোডাক্ট দিতে পারছি, লিকুইড, সাসপেনশন অর এ সেমি সলিড। ক্লিয়ার? আচ্ছা, আর কোনো পার্থক্য? আর কোনো হার্ড জিলাটিনের দুটো সেকশন থাকে। হার্ড জিলাটিনের দুইটা পার্ট থাকে, আর এখানে হার্ড জিলাটিনে, থ্যাংক ইউ, হার্ড জিলাটিনে দুইটা পার্ট থাকে। দেখো আমি কিন্তু হাইলাইট করে দিয়েছি প্রথমে, সফট জিলাটিন ক্যাপসুলস আর ওয়ান পিস, সফট জিলাটিন ক্যাপসুলস আর ওয়ান পিস। ওয়ান পিস মানে হচ্ছে এখানে তোমার কোনো ক্যাপ এবং বডির প্রশ্ন নাই, এটা হচ্ছে হারমেটিক্যালি সিলড। যেহেতু ওয়ান পিস তার মানে হচ্ছে ইউনিফর্মলি এটাকে সিল করে দেয়া আছে, তুমি ক্যাপ এবং বডি এই দুইটা পোর্শনে তাকে ডিভাইড করতে পারবা না। ক্লিয়ার? বুঝতে পেরেছি এখন? জি ম্যাম। ওকে, কম্পোজিশনে আসো। দেখো কম্পোজিশনে কি কি বলেছে। হার্ড জিলাটিন ক্যাপসুলে কিন্তু আমার অনেকগুলো জিনিস ছিল না, যেমন হচ্ছে প্লাস্টিসাইজার, ওপাসিফাইং এজেন্ট, এই ধরনের জিনিসগুলো আমি ইউজ করি নাই। তারপরে ফ্লেভার, সুগার, এই ধরনের, এগুলো এডিশনাল, এগুলো যদি প্রয়োজন হয় তোমার প্রোডাক্টের, যদি প্রয়োজন হয় তাহলে তুমি ইউজ করতে পারবা, কিন্তু বেসিক্যালি প্লাস্টিসাইজার এবং ওপাসিফায়ার আসলে তোমার হার্ড জিলাটিনে ওভাবে ইউজ করার প্রয়োজন হয় না। সো এখানে কম্পোজিশনগত কিছু পার্থক্য আছে। সো হিয়ার ইজ দ্য ডেফিনেশন অফ সফট জিলাটিন ক্যাপসুল। এখন দেখো সফট জিলাটিন ক্যাপসুলের বিভিন্ন শেপ আছে, শেপগুলো বলে দিয়েছে। শেপ অফ সফট জিলাটিন ক্যাপসুলস আর রাউন্ড, এই যে দেখো রাউন্ড, ওভাল, অবলং, আর এটা হচ্ছে টিউব শেপের, টিউব শেপের, ঠিক আছে? বিভিন্ন শেপের তোমার সফট জিলাটিন ক্যাপসুলকে আমরা অ্যাভেলেবেল পাই। সো এখানে একই হচ্ছে কথা যেটা এখানে বলেছি, এটাকে আবার একটু কালার পিকচার পেয়েছিলাম, ওটাই দেওয়ার চেষ্টা করছি।
এবার আসো হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার যেটা হচ্ছে এই যে এখানে আমি যেটা কম্পোজিশন বলেছিলাম, হ্যাঁ, যে সফট জিলাটিন ইজ মেইনলি কম্পোজড অফ জিলাটিন, প্লাস্টিসাইজার, প্রিজারভেটিভ, কালারিং অ্যান্ড opacifying agent, flavoring agent, and sugar. তাহলে দেখো এই স্ট্রাকচারটা থেকে দেখে কিছু বোঝা যাচ্ছে? স্ট্রাকচার থেকে দেখে কি কিছু বোঝা যায়? এই যে এখানে যে লেখা জিলাটিন প্লাস প্লাস্টিসাইজার প্লাস ওয়াটার, এগুলো আসলে কোন জায়গায় বলতো? কোথা মানে বাইরের বাইরের সেলটা ম্যাম। হ্যাঁ, দিস ইজ দ্য কম্পোজিশন অফ শেল। ঠিক আছে, আর ভেতরের যে অংশটা যেটা হচ্ছে তোমার ওই যে বললাম কন্টেইনিং লিকুইড টু সেমি সলিড, সেই অংশটা হচ্ছে ভেতরের অংশ। ঠিক আছে, এইটাকেই তোমার সিল করে দেওয়া হয়। দেখো এখানে কোনো ক্যাপ এবং বডির অংশ আছে? নো ম্যাম। There is no part of cap and body. This is the composition of soft gelatin shell. এই ব্লু কালার করা যে অংশটা, এটা এখানে আমি কি পাচ্ছি? শেলের মধ্যে জিলাটিনকে পাচ্ছি, প্লাস্টিসাইজারকে পাচ্ছি, এবং একটা সার্টেইন পার্সেন্টেজে ওয়াটার থাকে, মানে অ্যাটমসফেরিক ময়েশ্চার। ঠিক আছে, এটাকে একটা সার্টেইন পার্সেন্টেজে আমি অ্যালাউ করব যে এই এর বাইরে আমরা হচ্ছে এই ময়েশ্চারটাকে অ্যালাউ করব না। ঠিক আছে, আর ভেতরে আমরা কি থাকবে? ভেতরে থাকবে হচ্ছে আমার প্রোডাক্ট, সেটা লিকুইড থেকে সেমি সলিড পর্যন্ত আমি প্রোডাক্টটাকে দিতে পারি। আচ্ছা, এখন এই সফট জিলাটিন ক্যাপসুলকে আরো কিছু ডাইভার্সিফিকেশন আমরা করতে পারি, ভ্যারিয়েশন আছে। দেখো সেটা কিরকম হতে পারে? আমরা কি বলেছি যে সফট জিলাটিন ক্যাপসুলের বেসিক্যালি আমরা লিকুইড প্রোডাক্ট দিব, তাই তো? লিকুইড ফিল ম্যাট্রিক্স, এই যে দেখো সফট জেল ক্যাপসুল, এই আউটার পোর্শনটা হচ্ছে জিলাটিন শেল, যেটাকে আমরা বলছি শেলের মধ্যে কি থাকবে? জিলাটিন, প্লাস্টিসাইজার অ্যান্ড ওয়াটার। আর ভেতরের অংশটাকে আমরা বলি ফিল ম্যাট্রিক্স। টার্মিনোলজি গুলো যেন ক্লিয়ার থাকে, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে ফিল ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন এই সফট জেল ক্যাপসুলকে দেখো অ্যারো দিয়ে অনেকগুলো অংশে ওরা ভাগ করে দিয়েছে। প্রথমটা কি? সলিউশন অফ ড্রাগ, লিপোফিলিক ফিল ম্যাট্রিক্স। তার মানে এই যে ভেতরের যে আমরা যে ভ্যারিয়েশনটা বলছি, যে আমরা লিকুইড কন্টেইনিং লিকুইড সাসপেনশন, আর হচ্ছে আরো কি বলেছি আমরা, বলতো মনে আছে কিনা? অর সেমি সলিড। ঠিক আছে, লিকুইড এক ধরনের, সলিউশন হচ্ছে আমাদের এক ধরনের ব্যাপার, আবার সাসপেনশন হচ্ছে আরেক ধরনের ব্যাপার, আবার সেমি সলিড কিন্তু ব্যাপারটা আবার আলাদা, তাই না? তো এই যে ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশন গুলাকে এখানে বোঝানো হয়েছে যে আমরা এই ফিল ম্যাট্রিক্সটাকে কি কি উপায়ে এর ভেতরে আমরা দিতে পারি। সো প্রথমে আমরা দিতে পারি সলিউশন অফ ড্রাগ লিপোফিলিক ফিল ম্যাট্রিক্স, মানে লিপোফিলিক প্রোডাক্টকে সলিউশন আকারে দিতে পারি। তারপরে হাইড্রোফিলিক ফিল ম্যাট্রিক্স, মানে হাইড্রোফিলিক প্রোডাক্টকে সলিউশন আকারে দিতে পারি। দেন solution or suspension of drug in lipophilic or hydrophilic fill matrix with gastro-resistant or delayed release coat. তার মানে এখানে আমার বোঝাচ্ছে ফাংশনালি আমি কিন্তু কিছু কাজ করতে পারি। ঠিক আছে, আমি হচ্ছে কি করতে পারি? সলিউশন অর সাসপেনশন একটা প্রোডাক্টকে
ড্রাগ, আমার যে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, সেই এপিআই কে আমি সলিউশন অথবা সাসপেনশন ফর্মে ডেভেলপ করতে পারি। আবার এই দুইটা সলিউশন আবার সাসপেনশনকেও আবার ক্লাসিফাই করতে পারি লিপোফিলিক আর হাইড্রোফিলিক দুইটা ফর্মে। একটু আমার একটা ফোন এসেছে। হ্যাঁ ইউসুফ বলো। হ্যাঁ ইউসুফ, আমি এখন ক্লাসে আছি, ক্লাস শেষ করে তারপরে ফোন করো। ঠিক আছে। ব্যথা পেয়েছি। আচ্ছা ওকে, তারপরে হলো সো কোথায় ছিলাম? সলিউশন এবং সাসপেনশন ফর্মে আমরা প্রোডাক্টকে দিতে পারি, আবার লিপোফিলিক অথবা হাইড্রোফিলিক এই দুটো ফর্মেও দিতে পারি। এখন এখানে আমি আবার কিছু কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট হিসেবেও প্রোডাক্টটাকে ডেলিভার করতে পারি, আবার ডিলেড রিলিজ কোটিং এর মাধ্যমেও, যে মানে পলিমার অ্যাড করেও আমি হচ্ছে এই প্রোডাক্টটাকে ক্যাপসুলের ভিতরে দিতে পারি লিকুইড ফর্মে। ঠিক আছে, বোঝা গেল কি যে আমরা কি এখান থেকে আমরা কি জানতে চাচ্ছি? জি ম্যাম। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার সলিউশনের অবস্থা। সাসপেনশন ফর্মে যদি তুমি দাও, দেন আসো হচ্ছে সাসপেনশন অফ ড্রাগ লিপোফিলিক ফিল ম্যাট্রিক্স। এখন তুমি সাসপেনশন শুধু যে সলিউশন ফর্মে ড্রাগকে লিপোফিলিক ফিল ম্যাট্রিক্স হিসেবে দিতে পারো তা না, তুমি একটা লিপোফিলিক ড্রাগকে সাসপেনশন ফর্মেও ইউজ করতে পারো। দেখো সাসপেনশন আর সলিউশনের মধ্যে বেসিক পার্থক্যটা তাহলে কোথায় দেখা যাচ্ছে বলো তো? গোল গোল বল বল। হ্যাঁ, ওগুলা কি গোল গোল বল বল? না না, সাসপেনশন। হ্যাঁ, গোল গোল বল বল গুলাকে কি বলে ফার্মেসির ভাষায়? পিলি। হ্যাঁ বলো। পিল ম্যাম, পিলেট। পিলেট। নো, পিলেট না। সলিড ইজ ডিসপার্সড ইন লিকুইড, পার্টিকেল গুলো ডিসপার্সড অবস্থায় আছে। সিউটিক্স 1 পড়ে আসছো না? তাহলে এখন সাসপেনশন না পারলে তো সমস্যা। দেন হচ্ছে তোমার হাইড্রোফিলিক ড্রাগকেও তুমি হচ্ছে, হাইড্রোফিলিক মানে হচ্ছে যে সমস্ত এপিআই তোমার কি ময়েশ্চার লাভার, মানে ওয়াটারকে অ্যাট্রাক্ট করতে চায়, এই ধরনের প্রোডাক্ট গুলোকে তুমি সাসপেনশন ফর্মে দিতে পারো। ঠিক আছে ম্যাম, So ওই আমরা গোলগুলোকে কি সল বলে?
কি সল বলেন? সলিড ইজ সলিড পার্টিকেল, এরা ডিসপার্সড অবস্থায় আছে লিকুইডের মধ্যে, ডিসপার্সড অবস্থায় আছে। তোমার সলিউট যেগুলো, সলিউট ইজ ডিসপার্সড ইন লিকুইড। সল না, সল কি? কলোয়েডাল মিডিয়া। হ্যাঁ, কলোইডাল সাসপেনশন, এই টার্মটা তো আমরা জানি। তাহলে কলোইডাল টার্মটা কেন আসছে? পার্টিকেল সাইজের একটা যে রেঞ্জ আছে দেখবা বইতে গেলেই, এই রেঞ্জের পার্টিকেল গুলোকে আমরা বলি হচ্ছে কলয়েড পার্টিকেল। আর কলয়েডাল সাসপেনশন মানে এই পার্টিকেল গুলোকে তুমি যদি তোমার লিকুইডে ডিসপার্স করাতে পারো তাহলে তাকে বলবো আমি কলয়েডাল সাসপেনশন। ওকে, তাহলে এই ছোট একটা মানে পিকচার থেকে আমরা কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন পেলাম। সফটজেল ক্যাপসুলকে আমরা ফিল ম্যাট্রিক্সকে কি কি ভ্যারাইটিস আকারে ফিল করাতে পারি, ম্যাট্রিক্স গুলো কি কি টাইপের হতে পারে, তারপরে হচ্ছে কি কি ফর্মে দিতে পারি, অ্যাক্টিভ গুলো কি কি ফর্মে থাকতে পারে, তারপরে ফাংশনালি আমরা তাকে কিভাবে মডিফাই করতে পারি। দেখেছো, গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট অথবা ডিলেইড রিলিজ প্রোডাক্ট হিসেবেও কিন্তু আমরা সফটজেল ক্যাপসুলকে ডেভেলপ করতে পারি। ওকে, তাহলে দেখো এই পর্যন্ত আমরা কি জানলাম? এই পর্যন্ত আমরা জানলাম হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশনের মধ্যে আবার তোমার হার্জিলাটিনের সাথে কিছু পার্থক্য বলেছি, কম্পোজিশনগত কিছু পার্থক্য আছে। শেপ দেখলাম, শেপের পরে হচ্ছে স্ট্রাকচার দেখেছি, স্ট্রাকচারের পরে হচ্ছে আমরা সফটজেল ক্যাপসুলে ম্যাম ম্যাট্রিক্স। হ্যাঁ বলো। তাহলে কি সফট জেল ক্যাপসুল 5 রকমের? 5 রকম বলতে কিরকম? এই যে সলিউশন অফ ড্রাগ, নো নো, 5 রকমের না, 5 রকম না। দিস ইজ, আমি এই কথাটাকে এখানে ভেঙে বলেছি। এই যে দেখো, soft gelatin shells containing a liquid, a suspension or a semi-solid. Semi-solid ফর্মে খুব বেশি যায় না, এই কারণে ওখানে দেখানো, তোমাদের বইতেও এই ছবিটা পাবা। হ্যাঁ, এই কথাটাকেই কি কি ফিল ম্যাট্রিক্স আমরা দিতে পারি সেই ভ্যারিয়েশনটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে কিন্তু 5 রকম ভাবে না, ঠিক আছে? ওই যে একটা ছোট লাইন, এটাকে এখানে ভেঙে দেখানো হয়েছে, মানে একটা লাইনকে কিন্তু অনেক বেশি এক্সপ্লেইন করা যায়। তো আমি চেষ্টা করছি যতটা এক্সপ্লেনেশন দিয়ে তোমাদেরকে বোঝানো যায়, ঠিক আছে? সব জেলা কিন্তু অনেক শেপের হইতে পারে, তাই না? অনেক অনেক বুঝতে পারি নাই। অনেক অনেক শেপের ম্যাম, যেমন হ্যাঁ অনেক শেপের হতে পারে। এই যে শেপ গুলো দেখিয়েছি এখানে, রাউন্ড, ওভাল, অবলং, টিউব, এগুলো হচ্ছে একদম প্রচলিত, মানে সচরাচর আমরা এই শেপ গুলো সফট ক্যাপসুলে দেখে থাকি, ঠিক আছে? আর ম্যাম হার্ড জেলাটিন একটা নির্দিষ্ট শেপ থাকবে। হ্যাঁ, হার্ড জেলাটিনের নির্দিষ্ট, এটাও তো নির্দিষ্ট শেপ, রাউন্ড, ম্যাম ওভাল, এগুলা তো শেপ অবলং। অনেকগুলা। হ্যাঁ, তুমি বলতে চাচ্ছ যে হার্ড জেলাটিনের একটাই শেপ কিনা? হ্যাঁ, হার্ড জেলাটিনের বেসিক্যালি একটাই শেপ, সাইজ অনেকগুলো আছে। জি ম্যাম। ম্যাম তাহলে কি ডিফারেন্স হয়? হ্যাঁ, এটা ডিফারেন্স বলতে আসলে এটা খুব রিলেটিভ, কারণ হার্ড জিলাটিনের যদি আপডেট কোনো শেপ বের হয়ে আসে যে জিলাটিনের অমুক মোল্ডের উপর ডিপেন্ড করে আমি হচ্ছে এই শেপের একটা হার্ড জিলাটিন তৈরি করব, তখন এটাকে শেপগত ডিফারেন্সটা না দেওয়াই ভালো, এটা খুবই রিলেটিভ টার্ম। আচ্ছা, এখন আসো হচ্ছে ম্যানুফ্যাকচারিং অফ সফট জেলাটিন শেল। আচ্ছা, ম্যানুফ্যাকচারিংটা পড়ার পর একটা প্রশ্ন করব, দেখি তোমাদের বুঝতে পেরেছো কিনা, একটু খেয়াল করো। প্রথমে হচ্ছে আমি শেলের কম্পোজিশনটা জানবো। হ্যাঁ, শেলের কম্পোজিশনে কি কি বলা আছে? The basic component of soft gelatin shell is gelatin, যেটা আমার হার্ড জিলাটিনেও ছিল, সফট জিলাটিনেও একই, যে আমার বেসিক কম্পোজিশনটা কি?
মেইন কম্পোনেন্ট শেলের মেইন কম্পোনেন্টটা হচ্ছে জিলাটিন। আচ্ছা, however the shell has been plasticized, ঠিক আছে। The ratio of dry plasticizer to dry gelatin determines the hardness of the shell and can vary from 0.3 to 1 for very hard shell to 1 to 1.8 for very soft shell. বলতো এখান থেকে আমার পার্থক্যটা কোথায় আসছে? খুব ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু এটা। একটু পড়ে দেখো, পড়ে বলার চেষ্টা করো। ম্যাম আপনি কোশ্চেনটা আরেকটু কি বলছেন? আচ্ছা দেখো আমি বলে দিচ্ছি, এখানে আমি আরেকবার পড়ছি। দ্য রেশিও অফ ড্রাই প্লাস্টিসাইজার, আমাদের সফট জিলাটিন শেলে আমরা প্লাস্টিসাইজার নামে একটা এক্সিপিয়েন্ট ইউজ করব। এই প্লাস্টিসাইজারটার উপর ডিপেন্ড করবে তোমার শেল কতটা হার্ড এবং কতটা সফট হবে, মানে শেলের টেক্সচারটা, রিজিডিটিটা মেনটেন করছে, ঠিক আছে। এখন নর্মালি আমরা যখন পার্থক্য পড়ি, ডিফারেন্স পড়ি, তখন আসলে বা বইগত যে বিদ্যাগুলো আমাদের থিওরিটিক্যাল যে নলেজ, সেখানে বলা হয় যে প্লাস্টিসাইজার আমার হার্ড শেলে ইউজ করি না, সফট শেলে ইউজ করি। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা এখন যে ইয়াটা ট্রেডিশনটা আসছে যে আমরা প্লাস্টিসাইজার হার্ড শেলেও ইউজ করি, কিন্তু রেশিওটা ডিফার করে। এই রেশিওগত ডিফারেন্সের কারণে একটা হয়ে যায় তোমার হার্ড জিলাটিন শেল, আরেকটা হয়ে যায় তোমার সফট জিলাটিন শেল। বুঝতে পারছি? রেশিওগত ডিফারেন্সের কারণে। দেখো এখানে টার্মটা আমি বলেছি, রেশিও অফ ড্রাই প্লাস্টিসাইজার টু ড্রাই জিলাটিন। ওফ, আমার এই মানে 24 গ্রুপে সারাক্ষণ নোটিফিকেশন আসে। Determines the hardness of the shell and can vary from 0.3 to 1 for very hard shell। তার মানে হচ্ছে হার্ড জিলাটিন শেল তৈরি করতে গেলে তোমার একটা স্পেসিফিক রেশিওতে প্লাস্টিসাইজারকে ইউজ করতে হবে। আর তুমি যদি সফট শেল ইউজ করো, সফট জিলাটিন শেল তৈরি করো, তখনও তুমি প্লাস্টিসাইজার অবশ্যই ইউজ করবা, বাট সেটার হচ্ছে রেশিওটা একটা স্পেসিফিক প্রপোর্শনে থাকবে। ক্লিয়ার আমার কথাটা? জি ম্যাম। ম্যাম তাহলে এটাও তো ডিফারেন্সের মধ্যে যাবে না? হ্যাঁ, এটাও ডিফারেন্সের মধ্যে যাবে এবং খুব ক্লিয়ারলি তোমরা বলে দিতে পারো যে রেশিওগত ডিফারেন্সের কারণে হার্ডনেসটা ভ্যারি করে। একটা সফট জিলাটিন শেল হয়ে যাচ্ছে, আরেকটা হচ্ছে হার্ড জিলাটিন শেল হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা। Up to 5% sugar may be included to give a chewable quality to the shell. বেসিক্যালি চিউয়েবল কোয়ালিটি, চিউয়েবল যে সফট জিলাটিন শেল গুলো থাকে, চিউয়েবল, দেখো একটা টার্ম এই ওরা কিন্তু এটা ইয়া করে দিয়েছে। চিউয়েবল ছাড়া অন্য কোন ধরনের সফট জিলাটিন শেলে আমরা সুগার ইউজ করব না। শুধুমাত্র চিউয়েবল যে সুগার গুলো থাকবে, সুগার গুলো না সরি, শেল গুলো থাকবে, সেখানে আমরা 5% আপ টু 5% উই ক্যান এক্সেড বা আমরা পারমিট করতে পারি সুগার ইউজ করার জন্য, ঠিক আছে। The residual shell moisture content of finished capsule will be in the range of 6 to 10%. খুব ইম্পর্টেন্ট, ময়েশ্চার
ক্যাপসুল তৈরি করতে গেলে তোমাকে সবচেয়ে বেশি যে জিনিসটাতে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার ময়েশ্চার কন্টেন্ট। আমি প্রতিটা ক্লাসেই বলছি, হার্ড জেলাটিন শেলেও আবার সফট শেলেও। দেখো সফট শেলে কিন্তু আরো রেস্ট্রিক্টেড, এটা কিন্তু 6 to 10%। তার কারণ কি বলতো? তার কারণ হচ্ছে আমি সফট জেলাটিন শেলে অলরেডি লিকুইড ম্যাটেরিয়ালই ফিল করছি। তো সেখানে যদি আমি হার্ড জেলাটিন শেলে ছিল কি আপ টু 16%, সফট জেলাটিন শেলে সেটা কমে এসেছে 6 to 10%। নর্মালি আসলে ফ্যাক্টরিগুলোতে আরো কম রাখা হয়, 5 থেকে 7 বা 8% এরকমের বেশি রাখা হয় না। তো এর কারণ হচ্ছে ময়েশ্চার যেন গ্রো করে জিলাটিনের টেক্সচারকে নষ্ট করে দিতে না পারে, কোনো ধরনের ডিগ্রেডেশন না হয় শেলের, এই কারণে ময়েশ্চারটাকে আমরা লিমিট করে দেই। সো এখানে দেখো শেলের কম্পোজিশনে খুবই ছোট ছোট বাট ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আমরা জানলাম। সেটা হচ্ছে আমার বেসিক কম্পোনেন্ট হচ্ছে জিলাটিন, বাট প্লাস্টিসাইজার আমরা অ্যাড করব। প্লাস্টিসাইজারের রেশিওটা ডিফার করবে। যদি আমরা চিউয়েবল কোয়ালিটির শেল তৈরি করি তাহলে সেই শেলে আমরা 5% পর্যন্ত সুগার অ্যাড করতে পারি এবং ময়েশ্চার কন্টেন্ট আমরা কি রেঞ্জে রাখবো? 6 to 10%। ওকে, কম্পোজিশনটাকে ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাম। এবার আসা হচ্ছে ফর্মুলেশনে। Formulation for soft gelatin capsules involve liquid rather than powder technology। তার মানে হচ্ছে হার্ড জেলাটিন ক্যাপসুলে আমরা হচ্ছে পাউডার ফর্মে প্রোডাক্টকে দিয়েছিলাম। Now we should include liquid material rather than powder technology. So what should we do? Materials are generally formulated to produce the smallest possible capsule consistent with maximum stability, therapeutic effectiveness, and manufacture efficiency. So তুমি যে লিকুইড ম্যাটেরিয়ালটা তোমার প্রোডাক্টে দিতে যাবা সেই প্রোডাক্টটাকে যখন তুমি পেশেন্টের কাছে যাবে সেটা কি করতে হবে, এমন ভাবে ফর্মুলাটা তোমার রেডি করতে হবে যেন এই ক্রাইটেরিয়া গুলো এনশিওর করা যায়। কোন কোন ক্রাইটেরিয়া? maximum stability, therapeutic effectiveness, and manufacture efficiency. এরপর আসো কি বলেছে? The liquids are limited to those that do not have an adverse effect on gelatin wall. So formulation করতে গেলে তোমাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, জিলাটিনের শেলের সাথে তোমার যে লিকুইড প্রোডাক্ট এপিআই সে যেন কোনো ধরনের ইন্টারঅ্যাকশনে না যায়। দে শুড বি ইনার, কোনো ধরনের অ্যাডভার্স রিঅ্যাকশনে যেন সে যেতে না পারে। আচ্ছা, আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা দেখো, আমি এইখানে অনেকগুলো টাইপ বলেছিলাম, সলিউশন বলেছি, সাসপেনশন বলেছি, সেমি সলিড পর্যন্ত বলেছি, কিন্তু আমি কিন্তু ইমালশনের কথা একবারও বলি নাই। বলেছি কি? কারণ ইমালশনকে তুমি সফট জেলাটিন ফর্মে দিতে পারবা না, ইমালশনকে ফিল করা যায় না, কারণ এখান থেকে ওয়াটার রিলিজ হয়। ইমালশন বেসিক্যালি, ইমালশন আসলে কি? দুটো ইমিসিবল লিকুইডের মিক্সচার, তাই তো? ইমিসিবল লিকুইডের মিক্সচার না, ওয়াটার অ্যান্ড অয়েল। সো যে কোনো ভাবেই হোক এখান থেকে ওয়াটার বা অয়েল যেটাই তুমি বলো না কেন, এই লিকুইডটা রিলিজ হয়ে তোমার হচ্ছে শেলকে সে এফেক্ট করে, শেলের ময়েশ্চার কন্টেন্টে হেরফের হয়ে যায়, অথবা শেলের হচ্ছে কম্পোজিশনে তোমার চেঞ্জ নিয়ে আসে, যার কারণে হচ্ছে ইমালশনকে বেসিক্যালি তোমার সফট জেলাটিন শেলের মধ্যে দেয়া যায় না। এটা খুবই ইম্পর্টেন্ট। ইমালশন cannot be filled because water will be released with effect will affect the shell. তারপরে আছে হচ্ছে একটা টার্ম পিএইচ। হ্যাঁ, পিএইচ কে আমরা কি নামে চিনি? পিএইচ সম্পর্কে জানি তো নাকি? জি ম্যাম। ওকে,
The pH of the liquid can be between 2.5 and 7.5. দেখো 2.5 and 7.5 এই রেঞ্জের মধ্যে আছে বলেই আমরা কিন্তু গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট এই যে একটা টার্ম ইউজ করেছিলাম না, দেখো গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট অর ডিলেইড রিলিজ কোড। ডিলেইড রিলিজটা আমার এখনই প্রয়োজন নাই, আমার এই পিএইচ কে আমি এই কারণেই এই পর্যন্ত ভ্যারি করাতে পারি। রেঞ্জটা আমাদের 2.5 থেকে 7.5 এর মধ্যে থাকার কারণে আমরা কিন্তু সবজিলাটিন শেলে গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়াল গুলো ইনকর্পোরেট করতে পারি। আচ্ছা, তাহলে ফর্মুলেশন এবং কম্পোজিশনগত কনসেপ্ট গুলো আমাদের ক্লিয়ার হলো, এতটুকু বুঝতে পেরেছি। সাবজিলাটিন ক্যাপসুল খুব বেশি বড় না, ছোট চ্যাপ্টার। বোঝা গেছে কম্পোজিশন এবং ফর্মুলেশন? জি ম্যাম। তোমাদের তো হচ্ছে এখন ইউনিভার্সিটিতে যেতে হয় তাই না? ভালো লাগছে না ভার্সিটিতে যেতে সবাই? যেতে ভালো লাগছে কিন্তু অনেক জ্যাম রাস্তায় এখন। এটা তোমাদের কোন সময় মানে জন্ম থেকে আজ পর্যন্ত বাংলাদেশে এই শব্দটার সাথে কি কোনো দিনই অপরিচিতি হয়েছে? নো ম্যাম, আগে তুলনামূলক কম ছিল, ইদানিং এত জ্যাম, মানে 2 ঘন্টার রাস্তায় 4 ঘন্টা লাগে। কেন, ঘটনা কি? ম্যাম জানি না, ম্যাম ওর বাসা অনেক দূরে। মানে মানুষ কি ইচ্ছা করে রাস্তায় বের হয়ে বসে থাকছে নাকি? নো ম্যাম, গাড়ি ঘোড়া উল্টা পাল্টা চলাফেরা করতেছে তাই জ্যাম বেশি। গাড়ি ঘোড়া উল্টা পাল্টা কেন? ড্রাইভারদের কি মাথা খারাপ হয়ে গেল? নো ম্যাম, এক লেনে মানে 3টা গাড়ি একসাথে ঢুকায় দেয় যেখানে মাত্র একটা গাড়ি যেতে পারবে, তো এরকম করে জ্যাম। তুমি এভাবে কেন চিন্তা করো? তুমি চিন্তা করো বাংলাদেশের উন্নতি হয়েছে, রাস্তাঘাট বড় হয়ে গেছে, এক লেনে 3টা গাড়ি ঢুকানো যাচ্ছে। কিন্তু ম্যাম কারো মধ্যেই কোনো আগের মতো খুশি নাই, সবাই কেমন যেন হতাশার মধ্যে আছে, আতঙ্ক ভয়। কেন কেন কিসের আতঙ্ক? দেখলে মনে হয় যে কি নাই, করোনা শেষ হয়ে গেছে, হ্যাঁ কি নাই কি নাই এরকম টাইপের। বেসিক্যালি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরগুলো আমরা অনেকেই হয়তো বুঝতে পারছি না, বা আমরা যারা জবে আছি বা তোমরা যারা স্টুডেন্ট এখনো রিয়েল লাইফে ওভাবে যাও নাই, এদের কাছে কিন্তু এখনো ওভাবে যে ক্লিয়ার না বা সিচুয়েশন। আমাদের তো খাবার জন্য টেনশন করতে হয় না, ইনকামের জন্য। এটাই বলতে চাচ্ছি যে আমাদের দুবেলা ইয়া করে খাওয়ার জন্য, বা আমরা কি 2 বেলা থেকে 4 বেলা খাচ্ছি, কিন্তু বেসিক যাদের একেবারেই করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ এই ধরনের পিপলরা কিন্তু অনেক বেশি এফেক্টেড, অনেক এফেক্টেড। ম্যাম, হ্যাঁ বলো। মানে ম্যাম আপনার কি মনে হয় ভার্সিটিতে ফাইনাল এক্সাম হবে? না, আমার তো মনে হয় না, কারণ ভার্সিটি মনে হয় জানুয়ারি থেকে ফুললি ওপেন হবে। এখন যেটা আমরা করছি ওই যে ল্যাব গুলো ক্লিয়ার করে দিচ্ছি। আমার তো এটা মনে হচ্ছে না, আশা রেখেছিলাম যে ক্যাম্পাসে পরীক্ষাটা নেওয়া যাবে, কিন্তু ভার্সিটির যে অবস্থা, একে তো করোনার অবস্থা, তার মধ্যে স্ট্যামফোর্ডের অবস্থা আরো করুন। কোথায় ক্লাস? ম্যাম এটা ফিউচার কিভাবে করবে ঠিক এটা? এখন এটা অথরিটি কিভাবে প্ল্যান করছে এটার সাথে আসলে আর কি ইনভলভমেন্ট আমাদের নাই, বা কি করবে কি জানি, কেমনে কিভাবে অ্যাকোমোডেশন হবে, এতদিনে প্ল্যান হওয়া উচিত ছিল। ইউনিভার্সিটি অনেকগুলোই তো খুলে দিয়েছে, এখন এগুলো খুলে দিলে আসলে স্টুডেন্টরা এভাবে অনলাইনে ক্লাস করে করে ওদের মধ্যে। ম্যাম আমাদের কোনো ফ্রেন্ড যদি জিজ্ঞাসা করে কেন ভার্সিটি খুলতেছে না, বলতে লজ্জা লাগে। কেন ভার্সিটি খুলছে না কি বলো? কি বলো মানে কারণটা কি বলো? ম্যাম আমি নিজে বলি যে ভার্সিটি খুলতেছে না এখনো, ভার্সিটি অথরাইজরা এনশিওর করেনি যে আমরা ভ্যাকসিনাইজ নাকি, এর জন্য খুলতেছে না। কিন্তু আসলে ভার্সিটি তো খুলতেছে না, স্টুডেন্টদের বসানোর জায়গা নাই এই জন্য। হ্যাঁ, যা গেলেই আসলে কষ্ট লাগে দেখে কি অবস্থা।
আর হলো ভ্যাকসিনের ব্যাপার ঢাকা ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটি গুলোই তো আসলে খুলে দিচ্ছে, কেন খুলতেছে না কে জানে। আমি ভেবেছিলাম যে আমাদের ডিসেম্বরে হয়তো ক্লাসরুমে পরীক্ষা নিব, মানে আসলে এইভাবে জুমে ওই যে এই ছোট ছোট প্রশ্ন করে পরীক্ষা নিয়ে হয় না, এভাবে পরীক্ষা নিয়ে ইয়া করা যায় না। দু একটা পরীক্ষা দেখে দেখে দিলে তোমাদের হয়তো ভালো লাগে, কিন্তু কন্টিনিউয়াসলি অনলাইনে যে পরীক্ষার সিস্টেম গুলো সেগুলো আসলে ইভালুয়েশনের পর্যায়ে যায় না, নিজেকে নিজেই ফাঁকি দেওয়া হয়। আচ্ছা যাই হোক, অনেকগুলো কথা বললাম। ফর্মুলেশন পড়েছি, এতটুকু পর্যন্ত কি কোনো প্রবলেম আছে? তোমরা কিন্তু অল্টনের বইতে সবজিলাটিন ক্যাপসুল সুন্দর করে দেয়া আছে, ওখান থেকে অবশ্যই একটু দেখবা, কারণ শীটের মধ্যে এত ইনফরমেশন দেওয়া সম্ভব হয় না, আমি বারবার বলছি এতগুলো ইনফরমেশন দেওয়া পসিবল না। বইতে অবশ্যই নিজেরা একটু কনসেপ্ট ক্লিয়ার করে পড়বা, ছোট ছোট চ্যাপ্টার একটু নিজেরা একটু রিডিং দিয়ে দেখবা। আচ্ছা, এরপর আসো হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস, যেটা আমরা 4টা প্রসেসে করা যায়। বেসিক্যালি ফার্মা কোম্পানিগুলোতে আসলে একটা প্রসেসেই মেইনলি এখন করে, আসলে 2টা প্রসেসে করে, 1 and 2। এই যে দেখো প্লেট প্রসেস আর একটা হচ্ছে রোটারি ডাই প্রসেস। পরের যে প্রসেসগুলো এগুলো অতটা এখনো এখানে প্র্যাকটিস হয় না, রেসিপ্রোকেটিং ডাই আর একটা হচ্ছে অ্যাকোজেল মেশিন। বাট ফ্যাক্টরিগুলোতে বেসিক্যালি তোমার প্লেট প্রসেস এবং রোটারি ডাই প্রসেস এই 2টা মেথডে হয়। আরো আরাম আছে তোমাদের, সেটা হচ্ছে এই শেলগুলো আসলে তৈরি হয়েই আসে, সফট শেলগুলো তৈরি হয়েই থাকে, বেশিরভাগই তোমার হচ্ছে ফিল হয় স্পেশালি হার্ড জিলাটিন। আর সফট শেলের জন্য আমরা রোটারি ডাই মেথডটাই ফার্মাতে বেশি ইউজ করে থাকি। তো দেখো এখানে প্রসেসগুলো একটু পড়ি। রোটারি ডাইটা আজকে পড়াবো না, আজকে এটা বুঝতে একটু ইয়া লাগবে, সময় লাগবে, আমরা এতটুক পড়ে আজকে শেষ করব, প্লেট প্রসেস পর্যন্ত। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম এই যে কোয়ালিটি কন্ট্রোল অফ ক্যাপসুল ডোজেস ফরম্যাট, এটা কেন মানে দরকার এই টেস্টটা করার জন্য? কোনটা কোনটা? কোয়ালিটি কন্ট্রোল অফ ক্যাপসুল? জি ম্যাম, ক্যাপসুল ডোজেস। হ্যাঁ, কোয়ালিটি কন্ট্রোল অফ ক্যাপসুল করাটা প্রয়োজন হচ্ছে ক্যাপসুল থেকে তোমার কোনো প্রোডাক্ট বের হয়ে গেল কিনা, ক্যাপসুলের ভেতরে তুমি যেই কন্টেন্টটা দিচ্ছ ইউনিফর্মিটি অফ কন্টেন্ট, এটা কি তোমার লেভেল ক্লেম হচ্ছে কিনা, মানে তুমি যেই স্ট্রেংথে দিচ্ছ এই স্ট্রেংথ অনুযায়ী পাচ্ছি কিনা, তারপরে হলো তোমার শেলের ম্যাটেরিয়াল ঠিক আছে কিনা, রেজলিউশন কমপ্লাই করছে কিনা, পেশেন্টের কাছে প্যাকেজিং যেটা দিচ্ছি আমরা এই প্যাকেজিংটা লিক হয়ে গেল কিনা, একটা সুষ্ঠু ফিনিশড ফর্মে প্রোডাক্টটা কাস্টমারের কাছে যাচ্ছে কিনা, সেইটা এনশিওর করার জন্য কোয়ালিটিটাকে আমাদের মেনটেন করতে হয় অ্যাকর্ডিং টু ফার্মাকোপিয়া। আমাদের যে ফার্মাকোপিয়া বইগুলো আছে তার অনুসরণ, মানে তার নির্দেশ অনুযায়ী কিন্তু আমরা কোয়ালিটি গুলো মেনটেন করি, আমরা কিন্তু যে কোনো ভাবেই কোয়ালিটি মেনটেন করি না, ফার্মাকোপিয়াকে মেনে সেই প্রত্যেকটা ওয়ার্ড মেনে তারপরে আমরা কোয়ালিটি কন্ট্রোল করি। এটা কি ক্যাপসুল বানানোর শেষে আলাদাভাবে করা হয়? এটা ইন প্রসেস, মানে হচ্ছে যখন ক্যাপসুলটা ম্যানুফ্যাকচারিংটা শুরু হয় তখন থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট একদম একদম টোটালি প্যাকেজিং হয়ে বাজারে মানে ফার্মা ডিপোতে যাওয়ার আগ পর্যন্ত, মার্কেটিং ডিপার্টমেন্টে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা স্টেপে কোয়ালিটি কন্ট্রোল করা হয়। জি ম্যাম। আচ্ছা, প্লেট
প্রসেস, দেখো প্লেট প্রসেসে কি বলেছে, প্লেস দ্য জিলাটিন শিট, এখানে কিন্তু একটু অ্যাডভান্স কথা আছে, জিলাটিন শিট তার মানে এই জিলাটিন শিটটাকে আমরা আগেই তৈরি করে নিয়েছি। আচ্ছা, তো আগেই তৈরি করা জিলাটিন শিটটা আমি কি করছি, কার উপর রাখছি, একটা ডাই প্লেটের উপর, ডাই প্লেট, এটা এই কারণে এই নামটা হয়েছে হচ্ছে প্লেট প্রসেস, আমি একটা প্লেটের উপরে কাজটা সম্পাদন করছি। ওকে, তো এটার নাম দিয়েছি আমি ডাই প্লেস, ডাই প্লেট। ডাই টার্মটার সাথে আমরা জানি পরিচিত, ডাইয়ের কাজ কি, একটা স্পেসিফিক শেপের প্রোডাক্ট তৈরি করা, সেটা ট্যাবলেট হলে ট্যাবলেট, ক্যাপসুল হলে ক্যাপসুল। তো এই প্লেটটাকে আমি ডাই প্লেট বলছি। কেন? তার কারণ হচ্ছে নিউমেরাস ডাই পকেটস কন্টেইন করে। তাহলে দেখো এবার আমার কথাগুলোকে জোড়া লাগাই, প্লেস দ্য জিলাটিন শিট ওভার, ওভার মানে উপরে, এ ডাই প্লেট কন্টেইনিং নিউমেরাস ডাই পকেট, অনেক ধরনের অনেকগুলো ডাই পকেট আছে, এই ধরনের হচ্ছে একটা ডাই প্লেটের উপর আমি আমার জিলাটিন শিটটাকে উপরে কি করে দিলাম, রেখে দিলাম। এরপর এটার উপর আমি ভ্যাকুয়াম ক্রিয়েট করব। ভ্যাকুয়াম ক্রিয়েট করলে কি হবে, দেখো অ্যাপ্লিকেশন অফ ভ্যাকুয়াম টু ড্র দ্য শিট ইনটু দ্য ডাই পকেট, তার মানে ওই শিটটা ওই পকেটগুলোর ভেতরে ভরে যাবে, বসে যাবে। যে পকেটগুলোর উপরে আমি শিটটা দিলাম সেই পকেটগুলোর ভেতরে কি শিটটা বসে গেল। আচ্ছা, তারপরে কি হলো, ফিল দ্য পকেট উইথ লিকুইড অর পেস্ট, মানে এখন তুমি তোমার যে প্রোডাক্টটা দিতে চাও সেই প্রোডাক্টটা ওই পকেটের মধ্যে দিয়ে দাও, ফিল করে দাও। ক্লিয়ার? আচ্ছা, এতটুক বুঝতে পেরেছি? এতটুক কি বোঝা যাচ্ছে? Yes, ma'am. দেখো তো এতটুক বুঝতে পেরেছো নাকি পারো নাই? মনে করো কিভাবে বুঝাই, ছোট ছোট ভেতরে যে চকলেট খাও না তোমরা, আর গোল গোল কিছু চকলেট বল বল, এগুলো পকেটের মধ্যে বসানো থাকে, সাজানো থাকে, সেখান থেকে তুলে পোলো তুলে খাও। টাইপের হ্যাঁ, এই ঠান্ডা। এই- এই এখন এরকম একটা ডাই প্লেট আছে যেটার ভেতরে এরকম গর্ত করা, হোল করা, ওগুলোকে আমি বলছি ডাই, ডাই প্লেট পকেট বলছি, ছোট ছোট গর্তওয়ালা। এখন এইটার উপরে তুমি তোমার জিলাটিন শিটটাকে দিয়ে দিলা, তারপরে তুমি এটার উপর যখন ভ্যাকুয়াম দিবা ওই শিটটা কিন্তু ওই পকেটের সাইজে বসে গেল, খাজে খাজে বসে গেল। ওই খাজের মধ্যে তখন তুমি কি করবে, আমি একদম সহজ বাংলা একদম ফার্মেসি টার্ম ইউজ না করে বোঝানোর চেষ্টা করছি। তখন তুমি ওর মধ্যে তোমার যে ডিজায়ার্ড অ্যামাউন্টের লিকুইড সেটা ফিল করে দিলা, করার পর এখন উপর থেকে একটা শেপের আনতে হবে না, এই শেপের আরেকটা জিলাটিন শিট তার উপরে দিয়ে দিলাম। Place another gelatin sheet over the filled pocket and sandwich, sandwich মানে দুটাকে জোড়া লাগানো, ঠিক আছে, under a die press where the capsules are formed, একটা প্রেসার ক্রিয়েট করে দুইটা শিটকে একসাথে জোড়া লাগানো হয় এবং স্পেসিফিক লেন্থে সেটাকে কাট করা হয়। বুঝতে পেরেছি প্লেট প্রসেসটা? দেখি তো প্লেট প্রসেসে কোনো চিত্র পাই কিনা, দাঁড়াও। হুম
চিত্র আসছে না। আচ্ছা, এখানে একটা দেয়া আছে। এটা তো ইয়া প্লেট প্রসেসের চিত্র পাচ্ছি না এখানে। ম্যাম, হ্যাঁ বলো। আমাদের মিড এর রেজাল্ট কবে দিবেন? খাতা দেখা শেষ হয় নাই রে বাবা। আচ্ছা, অন্য সাবজেক্টের গুলা পাইছো? নো ম্যাম। খাতা দেখে শেষ করতে পারছি না, এই আজাইরা কাজ অনেক বেশি থাকে। আবার এখন ম্যাম ল্যাব আপনার গুলা ল্যাব শুরু নাই? হবে। হ্যাঁ, 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত একটানা ল্যাব। এক এক উইক এক এক ইয়ার থাকে। তো ওই টাইমে আবার তোমাদের কিভাবে ক্লাস নিব, কিভাবে শেষ করব কি জানি। আপনার কি একদিনে 2টা করে ল্যাব? হ্যাঁ, আমার আবার নভেম্বর ডিসেম্বরে আমার নিজের কিছু পড়াশোনার কাজ আছে, ওগুলো অনেক বেশি ব্যস্ত থাকা লাগবে, যার কারণে এই টাইমটাতে আমি একটু ল্যাব বেশি নিয়েছি। ম্যাম, আপনিও কি পিএইচডি করবেন? হ্যাঁ, শুরু করেছি অলরেডি। হ্যাঁ, পিএইচডি হলে কি আপনি বাইরে চলে যাবেন? না, এখানে তো আরামে আছি, বাইরে আর চেয়ে কি করবো। আমি যাইয়েন না, সবাই চলে যাচ্ছে, আপনিও চলে গেলে তাহলে আমরা কাদের সাথে ক্লাস হ্যাঁ করবো? ম্যাম, পারেন না, অস্তিত্বে থাকবেন না আমার কাছে। ম্যাম আপনি দেশেই থাকেন ম্যাম। জি ম্যাম। আর তোমরা চলে যাও, তাই না? ম্যাম আমরা দেখা করতে আসবো আপনার সাথে। আচ্ছা, ঠিক আছে, দেখা করতে এসো। আপাতত আজকে এখানে শেষ করি, কেমন? ওকে ম্যাম। আজকের ক্লাস অ্যাটেন্ডেন্স তানজিম দিয়ে দিও। জি ম্যাম। ঠিক আছে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম।